সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। How are you? I hope you are well. Welcome back to my class. This is Azim Hossain, English teacher. Dear শিক্ষার্থীরা, আমি আমার ইংরেজি ক্লাসে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ, সুন্দর এবং নিরাপদে আছো। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, করোনা ভাইরাস কোভিড-19 এই প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা আশা করি বাসায় বা যে অবস্থায় আছো সেই অবস্থায় থেকেই পড়ালেখা কন্টিনিউ করতেছো, সেটা আমরা বিশ্বাস করি। এবং আমাদের যে অনলাইন ক্লাসে তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছো এবং সেভাবে তোমরা পড়ালেখা করছো, এটা আমরা আশা করি। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি আজকে আমার ইংরেজি ক্লাসের অংশটি। ডিয়ার লার্নার্স, গত ক্লাসগুলোতে আমরা একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। গ্রামারে বিশেষ করে আমরা চেঞ্জিং সেন্টেন্সের বিষয়ে আলোচনা করেছি। অ্যাক্টিভ টু প্যাসিভ এই ভয়েস নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর অ্যাসার্টিভ থেকে নেগেটিভ এই বিষয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের উপর আমরা কথা বলেছি। তো আমরা চাচ্ছি আজকে আমরা একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করতে। তোমাদের কোয়েশ্চেন নাম্বার 13 গ্রামার পার্টের 13 নম্বর কোয়েশ্চেনে তোমাদের যে গুরুত্বপূর্ণ গ্রামার রয়েছে, যেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন অথবা পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। দেখো আমি বোর্ডে তোমাদের আজকের যে টপিকসটা, টুডেজ টপিক, আজকের বিষয়বস্তু যেটা পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, বিরাম চিহ্ন এবং বড় হাতের অক্ষর যেটা ক্যাপিটালাইজেশন বাক্যে ব্যবহার হয়, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি শোনো তাহলে তোমাদের অবশ্যই ক্লাসটি উপকৃত হবে। বিশেষ করে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, নট অনলি 10, ইন্টারমিডিয়েটেও এই ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন এই বিষয়টি রয়েছে। তাই আমার মনে হয় এই টপিকসটি খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শোনো। লেটস গেট স্টার্টেড। চলো আমরা শুরু করি। প্রথমেই ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশনের উপরে এটার গুরুত্ব সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আসলে এটা ইংরেজি গ্রামারে কি গুরুত্ব বহন করে, হোয়াটস ইটস ইম্পর্টেন্ট, হ্যাজ ইট ইটস এন ইম্পর্টেন্স ইন ইংলিশ গ্রামার। ইংরেজি গ্রামারের গুরুত্ব রয়েছে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এটার ইংরেজি গ্রামার অনেক গুরুত্ব রয়েছে, কারণ আমরা আমাদের কমিউনিকেশন ইংরেজিতে এবং রিটেন ইংরেজিতে আমাদের এই বিশেষ করে আমাদের বিরাম চিহ্নগুলো আমাদের এক্সপ্রেশন অনুযায়ী আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের বাক্য ব্যবহার করি। কখনো অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করি, কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করি, কখনো অপারেটিভ সেন্টেন্স ব্যবহার করি, কখনো এক্সক্লেমেটরি, কখনো ইম্পারেটিভ, অর্থাৎ বিভিন্ন ধরনের বাক্য আমরা ব্যবহার করে থাকি। এবং বাক্যের ধরন অনুযায়ী, এক্সপ্রেশন অনুযায়ী, বাক্যের প্রকাশভঙ্গি অনুযায়ী কমিউনিকেশনে বা রিয়েল লাইফ সিচুয়েশনে আমরা যে সমস্ত কথাবার্তা বলি, আবার আমরা অনেক সময় আমাদের এক্সপ্রেশনগুলো আমাদের লেখার মাধ্যমে প্রকাশ করি। অর্থাৎ ওরাল ইংলিশ এবং রিটেন ইংলিশ বা স্পোকেন ইংলিশ আর রিটেন ইংলিশ, দুই জায়গায় আমাদের এক্সপ্রেশনের ভেরিয়েশন হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় বাক্যের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন চিহ্ন ব্যবহার করতে হয়। আর যে বাক্যের প্রয়োজন অনুযায়ী, বাক্যের ডিমান্ড অনুযায়ী যেই বিরাম চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকেই বলা হয় পাঞ্চুয়েশন মার্কস। অর্থাৎ এই পাঞ্চুয়েশন মার্কস খুব ইম্পর্টেন্ট, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো আমরা আজকে ক্লাসটি শুরু করি। পাঞ্চুয়েশন মার্কস বা বিরাম চিহ্ন এই চ্যাপ্টারটি শুরু করার আগে আমাদের প্রথমেই আমাদের জেনে রাখা দরকার যে আসলে বিরাম চিহ্নগুলো কারা, বা হোয়াট আর দ্য পাঞ্চুয়েশন মার্কস, পাঞ্চুয়েশন মার্কসগুলো কারা, এই বিষয়ে তোমরা জানো হয়তোবা। তারপর আমি বোর্ডে লিখে দিচ্ছি এবং প্রত্যেকটি পাঞ্চুয়েশন মার্কস বা বিরাম চিহ্ন যা আছে সেগুলোর আমরা বিস্তারিত আলোচনা করব পার্ট টু পার্ট। ওকে, তাহলে পাঞ্চুয়েশন মার্কস, পাঞ্চুয়েশন মার্কস মার্কস ইন ইংলিশ। ইংরেজিতে পাঞ্চুয়েশন মার্কসগুলো কারা কারা, আমরা প্রথমেই দেখাচ্ছি। প্রথমে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফুল স্টপ। সেকেন্ড, কমা। থার্ড, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। সেমিকোলন।
clone. Number 5, note of interrogation. Number 6, note of exclamation. Number 7, inverted comma. Number 8, apostrophe. ওয়ার্ডের উপরে থাকে লাস্টের দিক থেকে। নাম্বার 9, হাইপেন। হাইপেনটা একটু ছোট হয়। নাম্বার 10, ড্যাশ। Number 11, brackets. Look at the board here. Punctuation marks in English. ইংরেজিতে punctuation marks এর ব্যবহারগুলো দেখা যায় যে প্রথমে হচ্ছে ফুল স্টপ নাম্বার 1, সেকেন্ড হচ্ছে কমা, থার্ড হচ্ছে সেমিক্লন, ফোর্থ হচ্ছে ক্লন, 5 হচ্ছে নোট অফ ইন্টারোগেশন প্রশ্নবোধক চিহ্ন, 6 নোট অফ এক্সক্লেমেশন বিস্ময় চিহ্ন, 7 ইনভার্টেড কমা, 8 অ্যাপোস্ট্রফ এ ধরনের, 9 হাইপেন, 10 ড্যাশ। হাইপেন এবং ড্যাশের পার্থক্য হচ্ছে হাইপেন একটু ছোট হয় আর ড্যাশটা একটু বড় হয়। এই ব্যবহার আমরা দেখাবো। নাম্বার 11, ব্র্যাকেটস। তাহলে আমরা 11টি পাঞ্চুয়েশন মার্কস পেলাম। উই হ্যাভ গট হিয়ার 11 পাঞ্চুয়েশন মার্কস ইন ইংলিশ। আমরা 11টি পাঞ্চুয়েশন মার্কস এখানে দেখা হলো। আমরা এই ব্যবহারগুলো দেখাবো। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না না, হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখা যায় যে তোমরা আসলে কথা বলবো না। কথা বললে অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারা আসলে মানে ক্লাসে বসতে পারে। জুমে যদি তোমরা কথা বলো তাহলে অনেক স্টুডেন্টদের ডিস্টার্ব হয়। তাহলে তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে শোনো, কথা বলবা। ডোন্ট টক দ্য ক্লাস। ওকে, টুডেস টপিক আজকে হচ্ছে পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। আজকে আমাদের বিষয়বস্তু আলোচনা। তো পাঞ্চুয়েশন হচ্ছে তোমরা বিরাম চিহ্ন, আর ক্যাপিটালাইজেশন হচ্ছে বাক্যের মধ্যে বড় হাতের অক্ষর কোথায় কোথায় ব্যবহার হয়, ক্যাপিটাল লেটার বা ব্লক লেটার যেটা আমরা বলি, বাক্যে কি কি ভাবে বা কোন কোন জায়গায় ব্যবহার হয় সেটার বিষয়ে হচ্ছে আলোচনা আজকে। তো আজকে আমরা আলোচনার শুরুতে বলেছিলাম যে
পাঞ্চুয়েশন মার্কস ইন ইংলিশ, ইংরেজিতে পাঞ্চুয়েশন মার্কসগুলো কি কি? I have written here 11 punctuation marks. Look at the board, dear learners. তোমরা দেখো বোর্ডে তাকাও, আমরা 11টি পাঞ্চুয়েশন মার্কস লিখেছি। ফুল স্টপ, কমা, সেমিকলন, ক্লন, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফ, হাইপেন, ড্যাশ, ব্র্যাকেটস। এই 11টি পাঞ্চুয়েশন মার্কসের মধ্যে আমরা দেখেছি তোমাদের পরীক্ষায় বিশেষ করে সিসি লেভেল পর্যন্ত বা ইন্টারমিডিয়েট পর্যন্ত আসলে সবগুলো পাঞ্চুয়েশন মার্কসের বেশি ব্যবহার হয় না, কিছু কিছু পাঞ্চুয়েশন মার্কস সবচেয়ে বেশি ব্যবহার হয়। কমনলি ইউজড পাঞ্চুয়েশন মার্কস আর ইংলিশ সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমরা ফুল স্টপের ব্যবহার বেশি দেখি, তারপর আমরা কমার ব্যবহারটা দেখি, তারপর হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্নর ব্যবহারটা দেখা যায়, নোট অফ এক্সক্লেমেশন, তারপর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন সেটার ব্যবহার দেখা যায়, তারপর ইনভার্টেড কমার ব্যবহার দেখা যায়, আর দেন অ্যাপোস্ট্রফের ব্যবহার দেখা যায়। তাহলে 1 2 3 4 5 এই 6টি পাঞ্চুয়েশন মার্কস তোমাদের বেশি পরীক্ষায় আসে বা ব্যবহার হয়। তাই বলি কি সেমিক্লন, ক্লন, হাইপেন, ড্যাশ, ব্র্যাকেটস ব্যবহার হয় না? হ্যাঁ হয়, এদের ব্যবহার খুবই কম। তাহলে সবচেয়ে বেশি ব্যবহার হয়, আবার বলছি, ফুল স্টপ, কমা, নোট অফ ইন্টারোগেশন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, নোট অফ এক্সক্লেমেশন, ইনভার্টেড কমা যেটা ন্যারেশনে তোমরা দেখো, অ্যাপোস্ট্রফ। এই 6টি পাঞ্চুয়েশন মার্ক সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং এই 6টি দিয়ে বেশিরভাগ পরীক্ষা আসে। ক্লন, সেমিক্লন, হাইপেন, ড্যাশ, ব্র্যাকেটস এর ব্যবহার খুবই কম। তাহলে আমরা বিশেষ করে 6টি পাঞ্চুয়েশন মার্কসের ব্যবহার খুব ইম্পর্টেন্ট, এগুলি না দেখালেই নয়। তো আজকে আমরা প্রথমেই দেখাবো ফুল স্টপের ব্যবহার। তাহলে বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হলো যে দেয়ার আর 11 পাঞ্চুয়েশন মার্কস ইন ইংলিশ, ইংরেজিতে 11টি পাঞ্চুয়েশন মার্কস আছে, দ্যাট আই হ্যাভ অলরেডি রিটেন অন দ্য বোর্ড, যেটা আমি ইতিমধ্যে লিখেছি বোর্ডের মধ্যে। আই থিঙ্ক ইউ ক্যান নোটিস হিয়ার, তোমরা লক্ষ্য করছো এটা। এবার আমরা প্রথমেই ফুল স্টপের ব্যবহার দেখাবো, হোয়ার উই ক্যান ইউজ ফুল স্টপ আর হাউ উই ক্যান ইউজ ফুল স্টপ, কোথায় আমরা ফুল স্টপ ব্যবহার করতে পারি এবং কিভাবে ব্যবহার করতে পারি। দিস ইজ দ্য ফার্স্ট টপিক অফ দ্য ডে। আজকের প্রথম টপিকসে আলোচনা হচ্ছে ফুল স্টপের ব্যবহার। ওকে ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড অ্যাবাউট ফুল স্টপ। চলো আমরা ফুল স্টপ দিয়ে শুরু করি। ইউজ অফ ফুল স্টপ। আচ্ছা, প্রথম আলোচনা হচ্ছে ফুল স্টপের ব্যবহার। কোথায় কোথায় ফুল স্টপ ব্যবহার? ফুল স্টপ মানে একেবারে স্টপ করা, থেমে যাওয়া। এটা দিয়ে আমরা বুঝবো যে ফুল স্টপ ব্যবহার কোথায় কোথায় হয়। ফুল স্টপ ব্যবহার করার আগে আমি ফুল স্টপের ব্যবহার সম্পর্কে কিছু আলোচনা করে নিচ্ছি। তোমরা জানো অর্থবোধক ভাবে সেন্টেন্স 5 প্রকার। কয় প্রকার? অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে 3 ধরনের সেন্টেন্সে ফুল স্টপ ব্যবহার হয়। কয় ধরনের সেন্টেন্সে ফুল স্টপ ব্যবহার হয় ডিয়ার লার্নার্স? 3 ধরনের সেন্টেন্সে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আচ্ছা আমি ক্লাস করতেছি তো একটু পরে। হ্যাঁ, আচ্ছা দেখতেছি, আচ্ছা দেখতেছি। আচ্ছা, তো ইউজ অফ ফুল স্টপ, তাহলে ফুল স্টপের ব্যবহার। হ্যাঁ, আচ্ছা, ফুল স্টপ ব্যবহারে আমরা প্রথমেই দেখতেছি যে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স এ ফুল স্টপ, ফুল স্টপ ব্যবহার
করা হয়। প্রথম নিয়ম, এটা ফার্স্ট রুল। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ এই তিন ধরনের সেন্টেন্সে ফুল স্টপ ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? তোমরা ক্লাস 6 ক্লাস 7 পড়েছো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু ব্যাখ্যা করা বা বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সটা শুরুতে হয় সাবজেক্ট দিয়ে, সাবজেক্ট পরে ভার্ব থাকে। সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন বা বাক্যাংশ এই টাইপের গঠনযুক্ত বাক্য হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা দুই প্রকার, তোমরা জানো, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, হাবোধক বা নাবোধক। এই হাবোধক বাক্য, নাবোধক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স যেটাই থাকুক না কেন, এই সেন্টেন্সের পরে আমাদের ফুল স্টপ ব্যবহার হয়। যেমন বিজ, যেমন আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এটা একটা অ্যাসার্টিভ বাক্য, আমি স্কুলে যাই। তাহলে এই বাক্য সাবজেক্ট আছে, শুরুতে সাবজেক্ট আছে, তারপর হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বা বাকি অংশ বা অবজেক্ট যাই বলি, অবজেক্ট বা এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা এক্সটেনশন এই টাইপের বাক্যগুলি সব অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই ধরনের বাক্যের পরে থাকবে ফুল স্টপ। বাক্যটি যদি নেগেটিভ থাকে, সে ফর এক্সাম্পল আমি বলেছি আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এখন যদি বললাম যে আমি স্কুলে যাই না, আমি স্কুলে যাই না, তখন বাক্যটি কি হবে? আই ডোন্ট গো টু স্কুল। বলো তো কি হবে? I don't, by do not, I don't go to school. আমি স্কুলে যাই না। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা নেগেটিভ বাক্য, অ্যাসার্টিভের নেগেটিভ বাক্য, এটার পুরো বাক্যের পরে ফুল স্টপ হবে। তার মানে বোঝা যায় অ্যাফার্মেটিভে পরে ফুল স্টপ হবে, নেগেটিভ বাক্যের পরেও ফুল স্টপ হবে। ঠিক আছে? তাহলে প্রথম সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ হবে। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটাই অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এই দুই ধরনের সেন্টেন্সের পরেই ফুল স্টপ ব্যবহার হয়। ওকে, তারপরে বললাম ইম্পারেটিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ হয়। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা। আবার বলি, যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ বোঝায় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, একটা হচ্ছে লেট দ্বারা, হচ্ছে লেট সহ। হ্যাঁ, তো লেট দ্বারা বাক্যটা সেটা সরাসরি মেইন ভার্ব দ্বারা শুরু হয়। সে ফর এক্সাম্পল আমি যদি বললাম ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ বাক্যটা শুরুটাই হয়েছে ভার্ব দ্বারা। ওপেন হচ্ছে মেইন ভার্ব, ওপেন দ্য উইন্ডো যখনই ভার্ব দ্বারা শুরু হয়, সাবজেক্ট থাকে না, ওই সাবজেক্টে উজ্জ থাকে, তাহলে সরাসরি ভার্ব দ্বারা শুরু হয়, তখন হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আদেশ, অনুরোধ, উপদেশ যে কোনো একটি বোঝাচ্ছে। ওপেন দ্য উইন্ডো, দরজাটি খোলো। হ্যাঁ, সে বলছে ওপেন দ্য উইন্ডো প্লিজ, দয়া করে দরজাটি খোলো। হ্যাঁ, কেউ বললো, তাহলে এই যে বাক্যটা, এই প্লিজ এর পরে ফুল স্টপ হবে। আর যদি এখানে প্লিজ না থাকতো, সরাসরি থাকতো ওপেন দ্য উইন্ডো, দরজাটি খোলো। মনে করো কোনো টিচার স্টুডেন্টকে অর্ডার করেছে, এই জানালাটি খোলো, ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো, তাহলে কি হবে? সেটা পরে হবে ফুল স্টপ। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ, ইম্পারেটিভ সেন্টেন্সের পরেও ফুল স্টপ হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দ্বারাও থাকতে পারে। সে ফর এক্সাম্পল আমরা বলি লেট হিম গো, তাকে যেতে দাও, তাকে যেতে দেওয়া হোক, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট প্লাস অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই টাইপের বাক্যের পরেও লাস্টে ফুল স্টপ হবে। লেটের আরেকটা বাক্য হতে পারে লেটস দ্বারা বাক্য থাকে। সে ফর এক্সাম্পল লেটস গো টু কক্সবাজার, চলো আমরা কক্সবাজার যাই, এটা একটা প্রস্তাবনা, লেটাস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, এই বাক্যের পরেও ফুল স্টপ ব্যবহার হয়। তাহলে আমরা যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ হয়, এবং অবজেক্টিভ সেন্টেন্স, এখন হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে অবজেক্টিভ সেন্টেন্স কি বলো? তোমাদের মনে আসছে নিশ্চয়ই, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রার্থনা করা বোঝায়। হ্যাঁ, ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায়, সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। হ্যাঁ, সাধারণত কারোর জন্য যদি আমরা কোনো প্রার্থনা করি, হ্যাঁ, তাহলে এটা একটা অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সটা সাধারণত মেয়ে দ্বারা শুরু হয়। যেমন আমরা যদি বলি মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও,
এটা একটা প্রার্থনা, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এই যে একটা অবজেক্টিভ সেন্টেন্স, সেটার পরে বাক্যের শেষে এখানে ফুল স্টপ হয়। তাহলে আমরা 3 ধরনের বাক্যতে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ হয়, এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার। ওকে, আশা করি তোমরা ফুল স্টপের যে প্রথম নিয়মটা কোথায় কোথায় ফুল স্টপ ব্যবহার হয় সেই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমরা চাইলে যখন আমার লেখা শেষ হবে, পরবর্তীতে লেখাটা মনে রাখার জন্য অনেক সময় একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে করে নেক্সট ডে তুমি ফ্রি টাইমে গেলে আবার অ্যানালাইসিস করতে পারো, সেক্ষেত্রে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। অথবা ক্লাসগুলো অনেক সময় রেকর্ড করে ইউটিউবে আমাদের ডিজিটাল রেবতী মোহন যে ওয়েবসাইট, সেখানে ছেড়ে দেওয়া হয়, সেখান থেকেও পরবর্তী ক্লাসগুলো দেখতে পারো। এটা তোমাদের অনেক উপকারে দিবে। আচ্ছা, দেন আমরা ফুল স্টপের আরো অনেকগুলো ব্যবহার রয়েছে। যেমন আমরা অনেক সময় বলি যে সম্বোধন, কাউকে সম্বোধন করে, হ্যাঁ, সম্বোধনযুক্ত শব্দ বা সম্বোধন পদ, হ্যাঁ, যেমন আমরা অনেকে স্যার বলে ডাকি বা ম্যাডাম বলে ডাকি বা কাউকে আমরা সম্বোধন করি। এই সম্বোধন পদের আগে, সম্বোধন পদের আগে বা পরে, হ্যাঁ, সম্বোধন পদের আগে বা পরে আমরা ফুল স্টপ ব্যবহার করতে পারি। যেমন সম্বোধন পদের আগে বা পরে, হ্যাঁ, সম্বোধন পদের আগে বা পরে, সরি আমাদের তো এটা ফুল স্টপ ব্যবহার চলছে না, এটা ফুল স্টপের ব্যবহার হবে না, সরি, এখানে ফুল স্টপের আরেকটি রুল হচ্ছে নাম্বার 2। এখানে আমরা অ্যাব্রিভিয়েশন, হ্যাঁ, বা সংক্ষিপ্ত অর্থবোধক সংক্ষিপ্ত ওয়ার্ড এর পর ফুল স্টপ ব্যবহার করা যায়। যেমন অর্থবোধক সংক্ষিপ্ত ওয়ার্ডের পর ফুল স্টপ ব্যবহার করা যায়। সে ফর এক্সাম্পল আমরা বললাম MA, আচ্ছা, পড়তে হবে না, মাঝে, হ্যাঁ, মাঝে ফুল স্টপ ব্যবহার করা। অর্থবোধক সংক্ষিপ্ত ওয়ার্ডের মাঝে ফুল স্টপ ব্যবহার করা, যেমন MA, এর একটা এই MA শব্দটির একটা অর্থ রয়েছে, মিনিংস রয়েছে, কি আছে? যেমন MA মানে কি বোঝায়? মাস্টার্স অফ আর্টস। তাহলে এটা একটা অর্থবোধক ওয়ার্ড, হ্যাঁ, সংক্ষিপ্ত এব্রিভিয়েশন যেটা বলা হয়, আমরা এব্রিভিয়েশন বলি। এই এব্রিভিয়েশনের মাঝখানে যে ওয়ার্ড, যে লেটার দ্বারা একটা অর্থ বোঝায়, যেমন এম দ্বারা বোঝায় মাস্টার্স, এ দ্বারা বোঝায় আর্টস, হ্যাঁ, তাহলে মাস্টার্স অফ আর্টস, হ্যাঁ, এই টাইপের যে ওয়ার্ড রয়েছে তার মানে লেটার রয়েছে, সেই লেটারের মাঝখানে কি হবে? ফুল স্টপ ব্যবহার হবে। তারপরে আবার আসতে পারে, সে ফর এক্সাম্পল এখানে আছে যে BA, হ্যাঁ, এই টাইপের ওয়ার্ড আছে না? ব্যাচেলার অফ আর্টস, ব্যাচেলার অফ আর্টস, হ্যাঁ, MSc বা MCom, মাস্টার্স অফ কমার্স, মাস্টার্স অফ কমার্স, হ্যাঁ,
যেমন ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, এই টাইপের যে অ্যাব্রিভিয়েশন রয়েছে, হ্যাঁ, এই টাইপের অ্যাব্রিভিয়েশনের পরে কি হবে, ফুল স্টপ ব্যবহার হবে। হ্যাঁ, তাহলে বিএ ব্যাচেলর অফ আর্টস, এম.কম, মাস্টার্স অফ কমার্স, ইউকে, ইউনাইটেড কিংডম, যদি থাকে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই টাইপের যে অ্যাব্রিভিয়েশন জাতীয় শব্দ আছে বা এই ওয়ার্ড রয়েছে তার মধ্যে আমরা ফুল স্টপের ব্যবহার করতে পারি। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ফুল স্টপের ব্যবহার বুঝতে পেরেছো। ফুল স্টপের পরে এবার আমরা কমার ব্যবহার দেখো। ইউজ অফ কমা, কমার ব্যবহার। আচ্ছা, কমা কোথায় কোথায় ব্যবহার হয়, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা আজকে দ্বিতীয় আমাদের যে রুল বা নিয়ম, সেটা হচ্ছে কমার ব্যবহার। আচ্ছা, প্রথমে আমরা দেখি কমার ব্যবহার। নাম্বার ওয়ান হচ্ছে যে কেজ ইন অ্যাপোজিশন। কেজ ইন অ্যাপোজিশন এর পর কমা ব্যবহার করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ কেজ ইন অ্যাপোজিশন? কেজ ইন অ্যাপোজিশন কি? অবশ্যই তোমাদের মনে এই প্রশ্ন রয়েছে যে স্যার, কেজ ইন অ্যাপোজিশন, হোয়াট ইজ কেজ ইন অ্যাপোজিশন? ওকে, আমরা দেখি কেজ ইন অ্যাপোজিশনটা।